হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের মুভি সেশন চ্যানেলে। আজ আমি মুন লাভার্সের এপিসোড 19 এর স্টোরিটা এক্সপ্লেইন করব। এই সিরিজের একটা প্লেলিস্ট লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কাইন্ডলি এপিসোডগুলো দেখে নেবেন, না হলে এই এপিসোডের স্টোরি বুঝতে একটু অসুবিধা হবে। কথা না বাড়িয়ে চলুন এবার ভিডিওটি শুরু করি। এপিসোড 19 এর শুরুতে আমরা দেখতে পাই রিওনের মৃত্যুর কারণে সু এখনও ডিসঅ্যাপয়েন্ট হয়ে বসে আছে। সে এখনও ফোর্ট প্রিন্সের উপর রেগেছিল। সে রাজমহলের ভিতরে যেতেই চাইছিল না। ফোর্ট প্রিন্স সুয়ের কাছে আসার সুকে তার সাথে ঘরে যেতে বলে, কিন্তু সু সেটা সাফ মানা করে দেয়। সুয়ের এই উত্তরে ফোর্ট প্রিন্স ডিসঅ্যাপয়েন্ট হয়ে পড়ে। সে সুকে বলে, রিওনের মতো একটা ধোঁকাবাজ মেয়ের জন্য তুমি আমাকে এভাবে ইগনোর করছো, এটা তুমি করতে পারো না। সো ফোর্ট প্রিন্সকে বলে রিওনকে ছাড়া সে আর এই প্যালেসে থাকতে পারছে না। এই এত সব কিছু সে আর সহ্যও করতে পারছে না। সে এই রাজমহল থেকে অনেক দূরে চলে যেতে চায়। ফোর্ট প্রিন্স রেগে বলে, তুমি কি ভাবো তুমি চলে যেতে চাও আমি তোমাকে চলে যেতে দেবো? তুমি আমাকে ছেড়ে কখনো চলে যেতে পারবা না। ফোর্ট প্রিন্স সুয়ের ঘরে যায় আর সুয়ে বানানো বিয়ের পোশাকটা দেখে। এটা দেখে সে রিয়েলাইজ করে তার ইয়নকে বিয়ে না করে সুকে বিয়ে করে নেওয়াটা উচিত ছিল। যদি সে সুকে বিয়ে করতো তাহলে সু আজ এভাবে তাকে ছেড়ে যাওয়ার কথা বলতে পারতো না, এমনকি এই কথাটা মাথায়ও আনতে পারতো না। অন্যদিকে আমরা ইয়নকে দেখতে পাই। ওর স্মাইলটা দেখে ক্লিয়ারলি বোঝাই যাচ্ছিল যে সে ফোর্ট প্রিন্সের প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, যার মানে সে আর কখনো নিজের পরিবারের সাথে থাকবে না। সু নিজের সমস্ত জমানো টাকা জিমংকে দিয়ে বলে এগুলো যাতে রিওনের ফ্যামিলিকে দেওয়া হয়, যাতে তারা কোনো রকম আর্থিক সংকটে না পড়ে, কারণ রিওনের শেষ ইচ্ছা এটাই ছিল। জিমং সুকে বোঝায় এটা যদি ফোর্ট প্রিন্স জানতে পারে তাহলে ফোর্ট প্রিন্সের এটা একদমই ভালো লাগবে না, কিন্তু সুয়ের তো এখন এসবের প্রতি আর কোনো পরোয়াই ছিল না। এ সময় নাইন প্রিন্স সেখানে আসে। নাইন প্রিন্সের খুশির চেহারা দেখে সু নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারে না আর বলে যায়, তুমি জানো রিয়ন যে মারা গেছে? এটা শুনে নাইন প্রিন্স শান্ত হয়ে যায়, তবে তার মধ্যে আফসোস বা অনুশোচনা নামের কোনো জিনিস তার চেহারার মধ্যে কিন্তু আসে না। এটা দেখে সু আরও বেশি রেগে যায়। সে বলে, রিওনের মৃত্যুর জন্য তুমি দায়ী, তুমি ওকে ম্যানিপুলেট করেছো, ওকে এই বিপদের দিকে ঠেলে দিয়েছ। আজ তুমি হাসছো, কিন্তু দেখবা একদিন তুমি এইসবের জন্য ঠিকই আফসোস করবা। সুয়ের এইসব কথা শুনে নাইন প্রিন্স রেগে যায়। সে রাগে বলে, জাস্ট বিকজ তুমি রাজা রক্ষিতা তার মানে এই না যে তুমি যা ইচ্ছা তাই বলবা। রক্ষিতা এই শব্দটা জিমং এর একদমই ভালো লাগে না, আর সে এই ব্যাপারে ফোর্ট প্রিন্সকে বলে দেয়। এটা শুনে ফোর্ট প্রিন্সও বড্ড পরিমাণে রেগে যায়। সে আগে জানতো না যে আজকাল সুকে এই ধরনের কথা শুনতে হয়। ফোর্ট প্রিন্স সুকে বলে এখন তাদের একটা পরিবার তৈরি করা উচিত, কারণ এভাবেই সে সুকে রয়্যাল কনকিউবিনের মর্যাদা দিতে পারবে আর ভবিষ্যতে সুকে কোনো হ্যারাসমেন্টের শিকার হতে হবে না। কিন্তু সুয়ের এসব ব্যাপারে কোনো রকম ইন্টারেস্ট নেই, কারণ আমরা জানি সু ঠিক করেই ফেলেছে যে সে এখান থেকে চলে যাবে। কিন্তু ফোর্ট প্রিন্স সুকে বারবার মানানোর ট্রাই করছিল। সে সুকে বলে রিওনের জন্য তাদের সম্পর্কটা এভাবে নষ্ট করে ফেলা ঠিক না, কিন্তু সু এখানে আর এক মুহূর্তও থাকতে চাইছিল না। এইট প্রিন্স এখনও ভাবছিল নাইন প্রিন্স এখনও তার টিমেই আছে। সে নাইন প্রিন্সের সাথে ফোর্ট প্রিন্সের বিরুদ্ধে একটা প্ল্যানিং শেয়ার করে। এইট প্রিন্স জানে এখানে যদি ফোর্ট প্রিন্সের কেউ বিশ্বস্ত থাকে তবে সেটা হচ্ছে 13 প্রিন্স, আর ফোর্ট প্রিন্সকে যদি হারাতে হয় তবে 13 প্রিন্সকে প্রথমত তার থেকে দূরে সরাতেই হবে। আর এইট প্রিন্সের জন্য এটা করা কোনো টাফ ব্যাপার ছিল না, কারণ সে জানে 13 প্রিন্স আজকাল ওহিকে ডেট করছে, যে কিনা শত্রু রাজ্যের রাজকুমারী। অন্যদিকে 13 প্রিন্স এখনও ওহিকে বিয়ের জন্য মানানোর ট্রাই করেই যাচ্ছিল, কিন্তু ওহি এখনও এই ব্যাপারে কনফিউজ। তারা রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন দেখে কয়েকটা দিন মজুরকে খুব খারাপভাবে পিটানো হচ্ছে। অ্যাকচুয়ালি এরা ওহিয়ের রাজ্যের লোক ছিল, কিন্তু এরা এখানে ঠিকমতো ট্যাক্স দিতে পারছিল না বলে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। এটা দেখে ওহিয়ের খুব খারাপ লাগে। 13 প্রিন্স ওহিকে সামলানোর চেষ্টা করে, কিন্তু ও সামলাতে পারে না। ফোর্ট প্রিন্সকে বলা হয় ওহিয়ের রাজ্য থেকে আসা লোকেরা বিদ্রোহ শুরু করেছে, কারণ তারা কেউই ফোর্ট প্রিন্সের ডিসিশনে সন্তুষ্ট না। ফোর্ট প্রিন্স কেবল নতুন নতুন রাজা হয়েছে, তাই কোনো ধরনের যুদ্ধ বিদ্রোহ সে চাইছিল না। সে সবার জন্য একটা রাইট ডিসিশন চাচ্ছিল, যাতে করে সবারই সুবিধা হয়। কিন্তু এইট প্রিন্স সাজেস্ট করে ফোর্ট প্রিন্সকে সবার আগে রয়্যাল ফ্যামিলিকে বাঁচানো উচিত। জিমং জানে এইট প্রিন্স কী করার চেষ্টা করছে, কিন্তু সে চুপ থাকে, কারণ তার কাছে এখন আর অন্য কোনো ওয়ে ছিল না যাতে করে এই সিচুয়েশনটা ঠিক করা যায়।
8 প্রিন্স 4 প্রিন্সকে বলে বিদ্রোহ বন্ধ করার জন্য একদল সৈন্য পাঠানো দরকার, যেটাকে 13 প্রিন্স লিড করবে। কিন্তু 4 প্রিন্স এটাকে না করে দেয়, কারণ সে জানে 13 প্রিন্স আর্টে খুব ভালো, কিন্তু ফাইটের ব্যাপারে সে কোনো কিছুই জানে না। কিন্তু 13 প্রিন্স জানে সে এটা করতে চায়, কারণ সবাই জানে 13 প্রিন্স আর ওহি এর মধ্যে একটা সম্পর্ক রয়েছে, আর এই কারণে সবাই তাদের সন্দেহ করে। কিন্তু আজ যদি সে যুদ্ধে না গিয়ে নিজের রাজ্যকে রিপ্রেজেন্ট না করে, তবে এই সন্দেহটা বিশ্বাসে বদলে যাবে। 4 প্রিন্স এখনও রাজি হয় না, কারণ সে জানে এতে 13 প্রিন্সের মৃত্যুও হতে পারে। কিন্তু 13 প্রিন্স হেসে বলে, আপনি চিন্তা করবেন না, আমি অবশ্যই বেঁচে ফিরে আসব। এটা শুনে 4 প্রিন্স 13 প্রিন্সকে তাদের গ্রুপটা লিড করার পারমিশন দিয়ে দেয়। যাওয়ার আগে 13 প্রিন্স ওহি এর সাথে দেখা করে। সে ওহিকে বলে এটা ঠিক যে সে একটু নার্ভাস, কিন্তু সে ঠিক বেঁচে ফিরে আসবে, আর তারপর পরেই তারা দুজনে বিয়ে করে নেবে। 13 প্রিন্স ওহিকে আরও বলে 13 প্রিন্স যতক্ষণ না ফিরে আসে ওহি যাতে তার ঘর থেকে বের না হয়, না হলে সিচুয়েশনটা আরও বেশি গোলমাল হয়ে যাবে। এখানে ওহি 13 প্রিন্সকে কিছু বলে না, সে হাসতে থাকে আর চুপচাপ 13 প্রিন্সের সমস্ত কথা শুনতে থাকে। ব্যাকগ্রাউন্ডে ওহি বলে সে যদি শত্রু রাজ্যের রাজকুমারী না হতো, তাহলে আজ হয়তো 13 প্রিন্সের সাথে একটা নর্মাল লাইফ লিড করতে পারত। আর এসব বলার কি যে মানে, সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। বিদ্রোহ আরও বেশি বাড়ছিল। রাস্তায় দিনমজুররা একটা নোটিশ বোর্ড দেখতে পায়, সেখানে 4 প্রিন্স তাদেরকে কথা দেয় যে তাদেরকে একটা ভালো লাইফ লিড করতে দেবে। কিন্তু এরা 4 প্রিন্সের কোনো ওয়াদা বিশ্বাস করে না আর নিজেদের বিদ্রোহটা জারি রাখে। 13 প্রিন্স তার সৈন্যদল নিয়ে স্পটে চলে আসে, আর 13 প্রিন্সকে সাহায্য করার জন্য 14 প্রিন্সও আসে। সে 13 প্রিন্সকে বলে, আমি তোমাকে বলেছিলাম 4 প্রিন্সের সাথে থেকো না, এখন দেখলা ও তোমাকে এখানে ঠিক মরার জন্য পাঠিয়ে দিল। কিন্তু 13 প্রিন্স এসবে কোনো পাত্তা দেয় না। সে 14 প্রিন্সকে বলে, আমি তোমাকে যেই হেয়ার পিনটা পাঠিয়েছি সেটা কি পেয়েছো? 14 প্রিন্স বলে, হ্যাঁ সেটা তো পেয়েছি, কিন্তু আমি এটার মানে বুঝতে পারলাম না। 13 প্রিন্স বলে, সেই হেয়ার পিনটা তোমাকে সু পাঠিয়েছে, সু এটাও বলেছে সে এমনটা চায়। এটা শুনে 14 প্রিন্স বোঝা যায় সু তাকে কি ইশারা করছে, কিন্তু 13 প্রিন্স এখনও এটার মানে বুঝতে পারছিল না। সৈন্যরা বিদ্রোহ বন্ধ করতে যাবে, কিন্তু তার আগেই এরা সবাই উপরের দিকে তাকায়। 13 প্রিন্স যখন তাকায় তখন দেখে উপরে ওহি দাঁড়িয়ে আছে। ওহি একটা নোটিশ বোর্ড নিয়ে দাঁড়িয়ে থাকে, যেখানে বলা হয় ওহি এর রাজ্য, 13 প্রিন্সের মিটারনাল রাজ্য আর 4 প্রিন্সের রাজ্যটা এক করার অনুরোধ করা হয়, যার মানে এই রিকোয়েস্টটাকে আরও স্ট্রং করার জন্য সে নিজেকে এবার স্যাক্রিফাইস করবে। ওহি এর রাজ্যের সমস্ত লোকেরা তাকে মিনতি করতে থাকে যাতে ওহি এমনটা না করে, কিন্তু ওহি আর পিছাতে পারবে না, কারণ তার এই একটা স্টেপ তার রাজ্যের প্রজাদেরকে একটা ভালো জীবন দিতে পারবে। 13 প্রিন্স ওহিকে বাধা দেয় যাতে সে এমনটা না করে, কিন্তু ওহি এর চেহারা দেখে বোঝা যাচ্ছিল তার মধ্যে কতটা গিল্ট আর আফসোস রয়েছে, যা তাকে ভিতর থেকে কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে। ওহি 13 প্রিন্সকে বলে 13 প্রিন্স যদি উল্টো দিকে ঘুরে দাঁড়ায় তাহলে ওহি নিচে নেমে যাবে, সে আর লাভ দিবে না। না চাইতেও 13 প্রিন্সকে ঘুরে দাঁড়াতেই হয়, আর ওহি এই সুযোগে লাভ দেয়, কারণ সে চাইছিল না তার এমন অবস্থা 13 প্রিন্স দেখুক, আর এই স্যাক্রিফাইসে তার রাজ্যের প্রজাদের একটা ভালো জীবন দিতে পারবে, কারণ সে একজন রাজকুমারী, এইটুকু তার কর্তব্য। আর এভাবেই 13 প্রিন্স আরও একবার তার বাঁচার ইচ্ছেটা হারিয়ে ফেলে। ওহিয়ের মৃত্যুর খবর শুনে সু একদম থমকে যায়, কারণ সে ওহিয়ের থেকে এমন কোনো কিছু আশা করেনি। সু 13 প্রিন্সকে সান্ত্বনা দেয়। 13 প্রিন্স ওকে বলে, এই সব কিছুতে কেউ যদি সব থেকে বেশি সেলফিশ হয় তাহলে সেটা 13 প্রিন্স, কারণ সে জানতো ওহি অনাথ, ও একজন রাজকুমারী ছিল, কিন্তু এত কম বয়সে ওর নিজের রাজ্যের সমস্ত দায়িত্ব একাই পালন করতে হয়। আর আমি গর্ব করতাম এই ভেবে যে আমার ওর মতো একটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছে। আমি কোনোদিন বুঝতেই পারতাম না যে বিয়ের কথা বললে ও কেন এত চুপ হয়ে থাকতো। যদি একবার আমি ওকে জিজ্ঞেস করতাম আমার নিজের কথাগুলো না বলে ওর প্রশ্নগুলোর কথাগুলো একটু শুনতাম, তাহলে আজ সিচুয়েশনটা অন্যরকম হতো। এ সময় 13 প্রিন্সের মনে আসে সে তো ওহিকে ঘর থেকে বের হতেই নিষেধ করেছিল, তাহলে ওহি স্পটে গিয়ে কিভাবে পৌঁছালো। 13 প্রিন্স এই ব্যাপারটা নিয়ে 4 প্রিন্সকে প্রশ্ন করে। 4 প্রিন্স বলে 13 প্রিন্স যাওয়ার আগে ওহি 4 প্রিন্সের সাথে দেখা করতে এসেছিল। সে বলেছিল 13 প্রিন্সের যুদ্ধ করা বাদেও ওহি এর কাছে আরও একটা ওয়ে আছে যাতে করে এই প্রবলেমটা সলভ হতে পারে। আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তুমি, তাই আমি ওহিকে পারমিশন দিয়ে দিই যেটা ও করতে চায়। কিন্তু সত্যি বলছে ও যেভাবে নিজেকে স্যাক্রিফাইস করে দিবে আমি এটা জানতাম না। 13 প্রিন্স বলে, আমি আপনার কথা বুঝতে পারছি, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন,
আমি আপনার জন্য ইম্পর্টেন্ট। কিন্তু আমি আজ বুঝতে পারলাম যখন একজন রাজা কাউকে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে করে তবে সেই মানুষটার জীবনও সেটা সাইড এফেক্ট হয়। আমি আপনাকে কোনো কিছুর জন্য দোষ দিচ্ছি না, কিন্তু সত্যি বলছি আমি আর এভাবে থাকতে পারবো না। আপনি ওহিকে সেখানে যেতে দিয়েছেন কারণ আপনার আমার উপর কোনো ভরসা ছিল না। আপনি ভেবেছিলেন আমি সিচুয়েশনটা সামলাতে পারবো না। আমি ক্ষমা চাচ্ছি এই জন্য যে আমি কখনো আপনাকে এই বিশ্বাসটা দিতে পারিনি যে আমি কিছু করতে পারি। আর আমরা বুঝতে পারি 13 প্রিন্স 4 প্রিন্সকে ছেড়ে চলে যেতে চাইছে। 4 প্রিন্স রেগে 13 প্রিন্সকে এখানেই থাকতে বলে, কিন্তু 13 প্রিন্স কোনো কথা না শুনে 4 প্রিন্সের থেকে চলে যায়। 4 প্রিন্সকে দেখে বোঝা যাচ্ছে 13 প্রিন্সের চলে যাওয়াতে সে কতটা অসহায় হয়ে পড়েছে। ইয়ন 4 প্রিন্সকে বলে সে 4 প্রিন্সের সমস্ত প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিজের পরিবারকে ছেড়ে দেবে। আর এখানে 4 প্রিন্স এখন পুরোপুরি তৈরি 8 প্রিন্সের থেকে বদলা নেওয়ার জন্য। পরদিন 8 প্রিন্স 4 প্রিন্সের উপহার হিসেবে একটা বাজ পাখি নিয়ে আসে। যখন সেখান থেকে পর্দা সরানো হয় তখন দেখা যায় সেটা মরে পড়ে আছে। আর ওই যুগে কাউকে মরা বাজ পাখি দেওয়া মানে তাকে সাক্ষাৎ অভিশাপ দেওয়া সবার। 4 প্রিন্স এটাতে রেগে যায় আর বলে তোমার এই কাজটাকে কি আমি একজন রাজার বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে মেনে নেব? রাজ দরবারে থাকা সবাই 4 প্রিন্সের কথা সাপোর্ট করে আর 8 প্রিন্সের শাস্তির ডিমান্ড করে। 8 প্রিন্সও চিন্তায় পড়ে যায়। তখন তার খেয়াল আসে বাজ পাখির ব্যবস্থা তো 9 প্রিন্স করেছিল, কিন্তু 9 প্রিন্স এখন এই ব্যাপারে সম্পূর্ণ অস্বীকার করে। আর 8 প্রিন্স বুঝে যায় যে 9 প্রিন্স এখন আর তার সাইডে নেই। 8 প্রিন্স জানে এই অন্যায়ের জন্য তার আজ অনেক বড় শাস্তি হতে পারে। এজন্য সে 4 প্রিন্সের সামনে ঝুঁকে নিজের জীবনে ভিক্ষা চায়। 4 প্রিন্স যেভাবে ইভিল স্মাইল দিচ্ছিল তাতে 8 প্রিন্স ক্লিয়ারলি বুঝে যায় যে এই সবটাই 4 প্রিন্সের ট্র্যাপ। রানী ওয়াংবো ইয়নকে বলে সে যাতে তার ভাইকে বাঁচায়, কিন্তু ইয়ন বলে সে একজন রানী হয়ে কি করে একটা দেশদ্রোহীকে সাপোর্ট করবে। এটা শুনে রানী ওয়াংবোয়ের পায়ের তলার মাটি যেন সরে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে মেয়ের জন্য সে তার ছেলেকে পর্যন্ত ধোঁকা দিল, সেই মেয়ে আজ তার পরিবার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। হ্যাঁ, এটা তো হওয়ারই কথা ছিল খালাম্মা। আপনি যে ঢিলটা ছুঁড়ছেন সেটার পাটকালি তো আপনাকে খাইতেই হবে, এটাই তো স্বাভাবিক। 8 প্রিন্স এখনো খালি দরবারে বসে নিজে ক্ষমার প্রার্থনা করেই যাচ্ছিল। সো যখন এটা জানতে পারে তখন 4 প্রিন্সকে বলে সে যাতে 8 প্রিন্সকে ক্ষমা করে দেয়, কিন্তু 4 প্রিন্স সুয়ের কোনো কথা শোনে না। এবার সু ঝুঁকে বসে আর 4 প্রিন্সকে রিকোয়েস্ট করে। 4 প্রিন্স এসে সুকে সামলায় আর রাগও করে, কেননা সুয়ের হাঁটুতে এমনিতেই আগে থেকে প্রবলেম, আর এভাবে বারবার উঠা বসা করলে সুয়ের হাঁটুর প্রবলেম আরও বেশি বেড়ে যেতে পারে। সো 4 প্রিন্সকে বলে এই সবটা আপনার প্ল্যান, তাই না? 4 প্রিন্স বলে এটা যদি তার প্ল্যান হয়ও তাদের প্রবলেমটা কোথায়? সে 8 প্রিন্সকে এক মুহূর্তও সহ্য করতে পারে না। 8 প্রিন্সের জন্য তার বাবা মারা গেছে, ক্রাউন প্রিন্স মারা গেছে, 10 প্রিন্সও মারা গেছে, এমনকি 8 প্রিন্সের জন্য সু আর 4 প্রিন্স এতদিন দূরে থেকেছিল। সু 4 প্রিন্সকে সেই ওয়াদাটা মনে করিয়ে দেয় যেটা সে বলেছিল, রাজা হওয়ার পর সে আর তার কোনো ভাইয়ের কোনো রকম ক্ষতি করবে না। এই কথাটা শোনার পর 4 প্রিন্সকে মানতেই হয়, কিন্তু তার মাথায় একটা নতুন খেয়াল আসে। সে 8 প্রিন্সকে তো প্রাণে মারবে না, কিন্তু এখন 8 প্রিন্সকে এমন এক শাস্তি দিবে যেটা কিনা মৃত্যু থেকেও খারাপ। 8 প্রিন্সের রাজা হওয়ার খুব শখ ছিল, তাই না? ও চাইতো পুরো পৃথিবী ওর হোক, আর এখন 8 প্রিন্সের সেই ছোট্ট ঘরটা এখন থেকে ওর পুরো পৃথিবী হবে। 4 প্রিন্সকে এইভাবে দেখে সো রিয়েলাইজ করে ও যে এখান থেকে চলে যাওয়ার যেই ডিসিশনটা নিয়েছে সেটা একদম ঠিক নিয়েছে। সো 8 প্রিন্সকে বলে 4 প্রিন্স তাকে ক্ষমা করে দিয়েছে, আর এখন থেকে 8 প্রিন্সকে সব কিছু ভুলে গিয়ে নতুন শুরু করতে হবে। 8 প্রিন্সকে তার নিজের ঘরের মধ্যে বন্দি করে ফেলা হয়, আর তার ঘরের মধ্যে সব সময় একটা সৈন্যর বাহিনী থাকতো যাতে সে বের হতে না পারে। হিয়ন রেগে সুয়ের কাছে আসে আর সুকে বলে আমি আজ পর্যন্ত ভাবতাম আমার ভাইয়ের এই বদলের পিছনে শুধুমাত্র কারণ আমি, কিন্তু আমি যখন একটু খুব ভালোভাবে চিন্তা করলাম তখন আমি বুঝতে পারলাম এই সব কিছু তোমার থেকে শুরু হয়েছে। আমার ভাই তোমাকে ভালোবাসতো, পছন্দ করতো, কিন্তু যেদিন তুমি বললা 4 প্রিন্সের রাস্তায় কখনো এসো না, ও সবাইকে শেষ করে দেবে, সেদিনই ও বুঝে গিয়েছিল 4 প্রিন্সই রাজা হবে। আর যেই মেয়েকে ও ভালোবাসে সেই মেয়ে অন্য কাউকে রাজা মানে, এটা ও সহ্য করতে পারেনি। হ্যাঁ, এটা ঠিক যে আমি ওর অ্যাকশনগুলোকে বদলে দিয়েছি, কিন্তু ওর মনটাকে তুমি বদলে দিয়েছো। মানে কি? নিজের দোষ অন্যের উপর চাপানোর জন্য যা কিছু তাই বলবা? তোমার ভাই তো সুকে কথা দিয়েই দিছিল যে ও সুকে বিয়ে করবে, ওদের মধ্যে সবকিছু ঠিকঠাকও ছিল। তুমি যদি বিষয় কাণ্ডটা না করতে তাহলে তো এতদিন ওরা বিয়ে করেই ফেলতো, একটা সুন্দর জীবনও কাটাতে পারতো। মানে তুমি সব দোষ সুয়ের উপর ঢাইলা দিলা।
ইয়নের এসব কথা সুকে ভালোভাবে এফেক্ট করে। মারা যাওয়ার আগে থার্ড প্রিন্সেস সুকে ঠিক এইভাবেই সব কিছুর জন্য ব্লেম করেছিল। এসব ভাবতে ভাবতে সুয়ের শরীর বেশি খারাপ হয়ে যায়, কিন্তু ও এই ব্যাপারে কাউকে কোনো কিছুই বলে না। ফোর্থ প্রিন্স সুকে গিফট করার জন্য নিজের একটা পেইন্টিং বানায়। এ সময় 14th প্রিন্স সেখানে আসে। ফোর্থ প্রিন্স 14th প্রিন্সকে দেখে যায়, কিন্তু 14th প্রিন্স বলে খুবই জরুরি একটা দরকারে তাকে আসতেই হলো। 14th প্রিন্স ফোর্থ প্রিন্সকে থার্ড প্রিন্সের লেখা একটা পারমিশন লেটার দিয়ে বলে, আগের রাজা আমাকে হে সুকে বিয়ে করার পারমিশন দিয়েছিল, আর এখন আমি হে সুকে বিয়ে করতে চাই। এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে থার্ড প্রিন্স রাজা থাকার সময় 14th প্রিন্সের কাজে অনেক খুশি হয়েছিল, তাই সে 14th প্রিন্সকে একটা পুরস্কার দিতে চায়। 14th প্রিন্স এই সুযোগকে কাজে লাগিয়ে হে সুকে বিয়ে করার পারমিশন নিয়ে নেয়, আর থার্ড প্রিন্স ওইটার একটা পারমিশন লেটার লিখে দেয়। আর সেটাই এখন 14th প্রিন্স ফোর্থ প্রিন্সকে দেখিয়ে সুকে বিয়ে করতে চাইছে। 14th প্রিন্সের এই পারমিশন লেটার দেখে ফোর্থ প্রিন্স প্রচণ্ড রেগে যায়। সে 14th প্রিন্সকে বলে, সবাই জানে আমার আর সুয়ের মধ্যে কী ধরনের সম্পর্ক, এরপরও তুমি সুকে বিয়ে করবা? 14th প্রিন্স বলে, সু তোমার স্ত্রী না, আর না রয়্যাল কনকিউবেন, আর আমি যতদূর জানি তুমি কখনো সুকে বিয়েও করবা না, তাই এমন কোনো রিজন নাই যেটাতে কিনা আমি ওকে বিয়ে করতে পারবো না। ফোর্থ প্রিন্স রেগে গিয়ে 14th প্রিন্সকে শাস্তি দিতে চায়, কিন্তু তখনই 14th প্রিন্স বলে, হে সু নিজেও আমাকে বিয়ে করতে চায়। এটা শুনে ফোর্থ প্রিন্স সরাসরি সুকে প্রশ্ন করে, সু কি আসলেই 14th প্রিন্সকে বিয়ে করতে চায় কিনা। ফোর্থ প্রিন্স বলে, আমি জানি এই সবটা মিথ্যে কথা, তুমি 14th প্রিন্সকে বিয়ে করতে চাও না। তখন সু বলে সে 14th প্রিন্সকে বিয়ে করতে চায়। সু বলে, সত্যি বলতে আমি তোমাকে আর আমার কাছে সহ্য করতে পারছি না, আর এভাবে যদি চলতে থাকে একদিন আমাদের মাঝে বিরক্তি আর ঘৃণা বাদে আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, আর এটা আমি চাইও না। তার থেকে এটাই ভালো হয় আমি সব কিছু ছেড়ে এখান থেকে চলে যাই। ফোর্থ প্রিন্স ডেকে বলে, তুমি এখান থেকে আর আমাকে ছেড়ে আর কোথাও যেতে পারবা না। সুয়ের চিন্তায় ফোর্থ প্রিন্স ডিস্টার্ব হয়ে বসেছিল। তখন ইয়ন আসে, আর সে ফোর্থ প্রিন্সকে বলে, তুমি সুকে নিয়ে কি শুরু করেছো? তোমার এক কথাতে আমি আমার পরিবার ছেড়ে দিয়েছি, আর তুমি সুকে ছাড়তে পারবা না? ফোর্থ প্রিন্স বলে, সে কোনোভাবেই আর কোনো কিছুর বিনিময়ে সুকে ছাড়বে না। ইয়ন বলে, আমিও দেখব সুকে তোমার ছাড়তেই হবে, আমি এই থ্রোনটা আর কাউকেই ক্লেম করতে দেব না। ইয়ন এই ব্যাপারে 8th প্রিন্সের কাছে সাহায্য চাইতে যায়, আর এখন আপনারা ভাবতেও পারছে না 8th প্রিন্স কি জঘন্য একটা খেলা খেলতে চলেছে। পরদিন 8th প্রিন্স রাজদরবারে যায়। সে ফোর্থ প্রিন্সকে তার আর সুয়ের সম্পর্কের ব্যাপারে বলে। সে বলে, আমরা একে অন্যকে কথা দিয়েছিলাম যে আমরা বিয়ে করব, তোমার সাথে সম্পর্কে জড়ানোর আগে ওর সাথে আমার সম্পর্ক ছিল। ফোর্থ প্রিন্স রেগে গিয়ে 8th প্রিন্সকে থামতে বলে, কিন্তু 8th প্রিন্স বলেই যায়। ফোর্থ প্রিন্স এই ব্যাপারে সুকে জানায়। ফোর্থ প্রিন্স বলে, তুমি একবার বলো সবটা মিথ্যে, আমি কথা দিচ্ছি, আমি তোমাকে কথা দিচ্ছি সবটা আমাদের মধ্যে সম্পর্কটা আমি আবারও ঠিক করে নেব, সবটা আগের মতো করে নেব, জাস্ট একবার বলো 8th প্রিন্স যা কিছু বলেছে সমস্ত কথাটা মিথ্যে। সু বলে, আমরা একজন আরেকজনকে কথা দিয়েছি, আমরা কখনো আরেকজনের কাছে কোনো কথা লুকাবো না। এটা শুনে ফোর্থ প্রিন্সের পায়ের তলার মাটি যেন সরে যায়। ফোর্থ প্রিন্স বলে, তার মানে তুমি যে আমাকে বলেছিলে তুমি কাউকে ভালোবাসো, সেটা আসলে 8th প্রিন্স ছিল? তুমি 8th প্রিন্সকে ভালোবাসে বারবার আমার কাছে ওর লাইফের ভিক্ষা চাইতে, আর আমি ভাবতাম ও তোমার বোনের হাজবেন্ড বলে তুমি বারবার ওর জন্য চিন্তা করতে। তুমি এটা কিভাবে করতে পারলা? পৃথিবীতে এত মানুষ থাকতে তোমার সেই 8th প্রিন্সের সাথে সম্পর্ক থাকতে হলো? তুমি জানো আমি ওকে সহ্য করতে পারি না, আর তোমার ওকেই ভালোবাসতে হলো? চলে যাও এখান থেকে, আমি আর তোমাকে আমার সামনে দেখতে চাই না। সো আজ রিয়েলাইজ করে ও আসলেই ফোর্থ প্রিন্সকে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছে। সো রাজমহল থেকে চলে যেতে থাকে। যাওয়ার আগে পুরো রাজমহলের দিকে ও তাকায়, যেখানে ওর ভালোবাসা, বিশ্বাস, বন্ধু সব কিছু হারিয়ে ফেলেছে। জিমং ফোর্থ প্রিন্সকে বোঝে, আপনি সুকে যেতে দিবেন না, ওকে আটকান। আপনি যদি ওকে আজকে বাধা না দেন তাহলে আপনি আপনার জীবনের সব কিছু হারিয়ে ফেলবেন। ফোর্থ প্রিন্স বলে, আমি তো সুকে ছাড়িনি, বরং সুই আমাকে ছেড়ে দিয়েছে। যাওয়ার আগে শেষবারের মতো 13th প্রিন্স আর সু একসাথে একটা লাস্ট ড্রিঙ্ক নিয়ে নেয়। তখন 8th প্রিন্স সুয়ের সাথে দেখা করতে আসে। সু 8th প্রিন্সকে থ্যাংক ইউ জানায়, কারণ 8th প্রিন্স যদি এমনটা না বলতো তাহলে হয়তো সু এই প্যালেস থেকে বের হতেই পারতো না। সত্যি বলতে এই সিনটা এই সিরিজের সব থেকে পাওয়ারফুল একটা সিন। সুয়ের এই আন্তরিকতাতে 8th প্রিন্সের নিজের কাজের প্রতি তার অনুশোচনা হচ্ছিল। সে সুকে বলে, তোমার এখান থেকে চলে যাওয়াটাই বেটার, এই জায়গাটা তোমার যোগ্য না। এই প্যালেসের সব কিছু ভুলে তুমি এবার তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। 8th প্রিন্স খুব দ্বিধার সাথে সুকে জড়িয়ে ধরে বলে, তোমার এই জীবনটা এখানেই শেষ, এই সব কিছু তুমি ভুলে যাও, তুমি যেটা চাও
সেটা আমি বা ফুড প্রিন্স কেউ কখনো তোমাকে দিতে পারতাম না। যদি তোমাকে সঠিক সম্মান দিয়ে কেউ ঘরে তুলতেই পারে সেটা হচ্ছে 14th প্রিন্স। 8th প্রিন্স বলে আমি তোমাকে কখনো ভুলবো না, এমনকি আমি না, এই প্যালেসের কেউ কোনো কিছুই তোমাকে কখনো ভুলবে না। তবে তুমি চেষ্টা করো আমাদেরকে যত তাড়াতাড়ি পারো ভুলে যেতে। এইখানে আমাদের ভাইদের মধ্যে থেকে তোমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে, তুমি তাই চেষ্টা করো ওইগুলোকে যত তাড়াতাড়ি পারো ভুলে যাও। সো কিছুই বলে না, শুধুমাত্র 8th প্রিন্সের দিকে তাকিয়ে থাকে। 8th প্রিন্সের অনুশোচনা বোধ যেন একটু হলেও কমলো। সে সুকে তার ভবিষ্যৎ জীবনের জন্য বেস্ট উইশেস দিয়ে সেখান থেকে চলে যায়। 4th প্রিন্স সুয়ের ঘরে গিয়ে সুয়ের ব্যবহার করা সমস্ত জিনিস দেখতে থাকে, আর সেখানে সুয়ের বিয়ের পোশাকটাও দেখতে পায় যেটা কিনা সে নিজের জন্য বানিয়েছিল। 4th প্রিন্স বুঝতে পারে সুয়ের কত স্বপ্ন ছিল 4th প্রিন্সকে বিয়ে করার, একটা সংসার গড়ে তোলা। সে রিয়েলাইজ করে আজ অবধি সে সুকে কত স্বপ্ন দেখিয়েছে, কত কথা দিয়েছে, কিন্তু একটাও সে পূরণ করতে পারেনি। অন্যদিকে সু 14th প্রিন্সের কাছে চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর এর সাথেই এই এপিসোডটা এখানেই শেষ হয়। এই ছিল আমাদের আজকের ভিডিও। একটু ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিতে আপনার মতামত জানাতে পারেন, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনাদের এই ছোট ছোট সাপোর্ট আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেয়। মুন লাভার্সের যে কোনো পর্বের এক্সপ্লেনেশন দেখতে উপরে প্লেলিস্টটি চেক করুন, আর আমাদের চ্যানেলের যে কোনো র্যান্ডম ভিডিও দেখতে নিচের ভিডিওতে ক্লিক করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বি হেলদি অ্যান্ড বি সেফ।